সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শোবিজ সেলিব্রিটিদের নিয়ে এটি নিউজের বিশেষ আয়োজন বক্স অফিসে। আমি আফতাব আপনাদের সঙ্গে আছি। আজ আমাদের সঙ্গে আছেন আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ, একজন অভিনেতা, একজন আইনজীবী, মডেল, আমান রেজা। আমান, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো। আমার মনে হয় আরো বেশি ভালো থাকার কথা, কারণ আজকে ভালোবাসা দিবসের নতুন একটা সিনেমা ময়না। একটু মানে প্রত্যাশা জায়গাটা, যেহেতু প্রথম দিন, আমি জানতে চাইবো না যে আসলে কেমন ফিডব্যাক পাচ্ছ, এটা ফিডব্যাক পাইতে হলে আর কিছুদিন সময় লাগবে। প্রত্যাশা জায়গাটা আসলে কিরকম? আসলে এই এই এখন যেই সিচুয়েশনটা বা যেই ক্রান্তিকালটা পার করছি পুরো জাতি হিসেবে আমরা, এই সময়ে ছবি নিয়ে আসাটাও সাহসিকতার বিষয় একদম। তারপর আমি মনে করি এটা আমাদের দায়িত্বও বটে, কারণ মানুষ এতটা অনেক কিছু নিয়ে পাজলড, একটু তো বিনোদন দরকার। এতটা নেগেটিভিটি বা এতটা খারাপ সময় পার করছে যে আসলে এখন এই বিনোদনের কোনো বিকল্প নাই। তো সেই দিক থেকে আমাদের প্রযোজক আলিমুল্লাহ খোকন ভাই, ওভারঅল জাজ মাল্টিমিডিয়া পুরো টিম বা এই ময়নার ছবির সাথে যারা সংশ্লিষ্ট সবাই জন্য এটা অনেকটুকু আমি সাধুবাদই জানাই যে এই সময়টা আসছে। সাহসিকতার পরিচয় দিয়েছে আমি মনে করি। মানে শুটিং তো শুরু হয়েছিল 2023-এর শুরুর দিকে, তারপর 24 মাঝখান পর্যন্ত চলেছে। আচ্ছা, একজন দর্শক হিসেবে যদি আমি প্রশ্ন করি যে আমি আসলে টিকিট কেটে কেন সিনেমাটা দেবো, মানে আসলে কি আছে? প্রথমত এই চলচ্চিত্রটা গল্পটা লিখেছেন আলিমুল্লাহ খোকন ভাই, প্রযোজক নিজে। তো যে জিনিসটা আমাদের কাছে মনে হচ্ছে যে একটা জীবনমুখী গল্প, এবং এই যে ময়না চরিত্রটা যেটা রাজরিপা করছে বা আমি যে আমার চরিত্রটা করছি কর্পোরেট বস, এই চরিত্রগুলো আমাদের সমাজে আমরা প্রতিনিয়ত দেখছি, না দেখলে আমরা শুনছি প্রিয়জনদের কাছে বা বন্ধুদের কাছে, দিজ আর দ্য ক্যারেক্টার্স উইচ অলওয়েজ এক্সিস্ট। আমরা ইটস গোয়িং থ্রু, মানে যাচ্ছি। এটা কোনো রূপক অর্থের কোনো চরিত্র না, বা রূপক অর্থেরও হলেও জীবনের সাথে সেটা খুঁজে পাওয়ার মতো একটা এই চরিত্র, প্রত্যেকটা চরিত্র। তো সেই জন্য দর্শক কানেক্ট করতে পারবে যে এইটা তো এরকমটা আমার সাথে হয়েছে এবং এইটা এইভাবে একদম সমসাময়িক গল্প। এক্স্যাক্টলি। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু খুব দরকার আমি মনে করি, যে এই সময় ধরো ওটিটির সাথে কিন্তু আমাদের মূলধারার সিনেমাটা খুব বড় ধরনের ফাইট দিচ্ছে। তো সেক্ষেত্রে যদি গল্পের ভারিক্যের জায়গাটা না থাকে, অনেক সময় ফাইট দেওয়া সম্ভব হয় না। ট্রু। তো আমরা এই সিনেমাটার মধ্যে আরো মনে হয় আরো ক্যারেক্টার, আরো 2-3টা ভালো আপনাদের মানে সমসাময়িক ক্যারেক্টার আছে, যদি একটু ছোট্ট করে গল্পের জায়গাটা। এখানে আমি, নবাগতা রাজরিপা, আরেফিন জিলানি, আফনান মিতুল, কায়েস আরজু এবং নাদের চৌধুরী সহ আরো অনেকে অন্যান্য কাজ করছেন। এবং একটি মেয়ের লাইফের বিভিন্ন অংশ, একদম কিশোর থেকে বেড়ে ওঠা এবং বিভিন্ন কিছু, সেটা সুখকর হোক, দুঃখের হোক, সবকিছু মিলে একটা স্ট্রাগল এবং সমাজ ব্যবস্থা, আমরা চাই যে দর্শকরা আসলে হলে গিয়ে আসলে সিনেমাটা দেখুক। সামনে নতুন কাজগুলো নিয়ে যদি একটু, যে নেক্সট, হোয়াট ইজ নেক্সট? এরপরে মিনাজ কিবরিয়ার শতরূপে শতবার একটি চলচ্চিত্র ইতিমধ্যে সেন্সর হয়েছে, তো সেটা এই বছরে মুক্তি পাবে। একই পরিচালকের বেঈমান দ্য ট্রেইটর একটি ছবি কাজ চলছে ইতিমধ্যে, আশা করছি এন্ড অফ দিস ইয়ার সেটাও আসবে। কাজ চলছে বাংলাদেশ সরকারের অনুদানের একটি ছবি, অপারেশন জ্যাকপট। জ্যাকপটটা আসলে আমরা যখন শুনেছি, জ্যাকপটটা একটা বড় স্ক্রিনে, এই অর্থে যে বাংলাদেশের অলমোস্ট তারকা গ্যাদারিং আসলে এটা। অপারেশন জ্যাকপটের আসলে বর্তমান অবস্থাটা কি? 115টার মতো বড় বড় তারকা, 115 জন তারকা। এটা তো অনেকটুকু কাজ আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি। আমরা শুটিং এর ফুটেজও দেখেছি, আর কিছুটা অল্প কিছু অংশ বাকি, সেটারও একটা প্ল্যানিং চলছে, হয়তো বা কাছাকাছি সময় প্ল্যান মোতাবেক আগাবে তারা। আমরাও চাই যে আসলে একটা সত্য ঘটনা অবলম্বনে আসলে অপারেশন জ্যাকপট, আমরা চাই এটা যে আলোর মুখ দেখুক। যদি আমি ভুল না করি, যে আপনার কেরিয়ারে নিয়ার অ্যাবাউট 40টার উপরে সিনেমা আপনি অলরেডি মানে করেছেন। যদি আমরা বলি যে 12 বছরের উপরে কেরিয়ার, 15 বছরের একটা লম্বা কেরিয়ার, কখনো কি মনে হয় যে আমার অনেক উপরে থাকার কথা ছিল, বা আমি এক্সপেক্টেড ছিলাম আরো অনেক ভালো জায়গায় ডিজার্ভ করি, যে এই জায়গাটার মধ্যে আমি টাচ করতে পারছি না, বা এরকম কিছু কি মনে হয় কখনো? এটা একটা সময় অনেক পীড়া দিত আমাকে,
যে আমি এক্সপেক্টেড জায়গাটা আমার হচ্ছে না, আদার আমার নিজের ফেইলারের কারণে। পরবর্তীতে একটা সময় আমার অনুধাবন হলো যখন আমি ভারতে কাজ করা শুরু করলাম, বা বিজ্ঞাপন চিত্রে রেগুলার হইলাম, যখন প্রচুর বিজ্ঞাপনে কাজ করা হয়েছে, প্রায় 90-টির কাছাকাছি, তখন মনে হলো যে এটা আমাদের পরিচালক বা প্রযোজকদের যারা কলা কৌশলী আছে তাদের দিক থেকেও কিছুটা ফেইলার, যে আমাকে মেলে ধরতে পারেনি। শুরুর দিকে আমার মনে হতো আমার একক ব্যর্থতা। তো এইটা অনেকটা পীড়া দিত, বাট এতটা ভলিউমে কাজ করেছি এখন আমার আর আইডেন্টিটি ক্রাইসিস নাই, এবং আমার মনে হয় না যে খুব অতি শীঘ্রই আমি একদম ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাব। সেই সময়টা পার করে চলে আসছি, বিকজ অলমোস্ট 16 ইয়ার্স, 16 বছর অনেকটা পথ। এবং যেটা আপনি বললেন 40টির চলচ্চিত্র, 2 দেশে, ইংল্যান্ডের ছবি করা সংগ্রাম, দেন এতগুলো বিজ্ঞাপন চিত্র, আরো নানা ছোট। একজন শিল্পীর জীবনে যা যা প্রয়োজন বা যতটুকু শিল্পীর আশা থাকে অনেকটুকুই টাচ করে গিয়েছে, বাট হ্যাঁ অনেক অপ্রাপ্তিও আছে, যেটা মনে শুধু আমার একক চেষ্টা সম্ভব না। মেলে ধরার বিষয়টা যে আমরা ওটা খুব বিশ্বাস করি যে একজন পরিচালকই পারে হচ্ছে একজন অভিনয়ের, তার অভিনেতা বা অভিনেত্রীর ভিতর থেকে আসল অভিনয়টা নিংড়িয়ে বের করার জন্য। সেই ক্ষেত্রে আপনার প্যারালাল লেভেলে যারা ছিল দেখা গেল তাদের অভিনয় তো আসলে খুব মাইল ফলক জায়গায় পৌঁছেছে। যদি আমরা শাবনুরের সাথে আপনি কাজ করেছেন, আমি যদি ভুল না করি একটা স্টেজ পারফরমেন্স আমি পপির সাথে দেখেছি। হ্যাঁ, তো ও এত গুণী মানুষের সাথে আপনি কাজ করেছেন, তো কেন মনে হয় যে মানে আমানের উপরে সেই কনফিডেন্সটা কি তাদের ছিল না? দুঃখজনকভাবে ছিল না। আবার আমি আমার পরবর্তী যাদের উপরে কনফিডেন্টটা ছিল, বা আমার সমসাময়িক যে সমস্ত শিল্পীদের সাথে নিয়ে তারা কাজ করেছে, যেখানে আমি হয়তো একটা সুযোগ পেতাম, বা তাদের মনে হচ্ছে যে ওরা বেশি ডিজার্ভিং বা ওরা চরিত্রটার সাথে যায়, অনেকে অলমোস্ট 70% শিল্পী এখন ইন্ডাস্ট্রিতেই নেই। এটা আমি মনে করি যে যতটা ব্যর্থতা আমার, ঠিক ততটা ব্যর্থতাও দুঃখজনকভাবে হলো যারা তৈরি করার দায়িত্বে আছেন তাদের, কারণ তারা হয়তো অন্যভাবে চিন্তা করলে এই সিচুয়েশনটা আমারও আসলে হতো না। আমরা এসব বিষয় নিয়ে কথা বলো, ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরছি অল্প কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আমাদের সঙ্গে আছেন আমান। আমরা যে গল্পটা করছিলাম যে আরেকটা সবচেয়ে জিনিস হচ্ছে, মানে সবচেয়ে ভালো জিনিস লক্ষণীয় যে আমরা যদি একটু বাইরের সিনেমাগুলোতে দেখি, তো পাশের দেশে যদি দেখি যে খুব ভালো গল্পের মধ্যে অনেকগুলো ক্যারেক্টার, ছোট হোক বড় হোক, ক্যারেক্টার আসলে ডিমান্ড করে বিধায় হচ্ছে ভালো তারকারা অভিনয় করে। আমরা বেশ কিছু সিনেমায় দেখেছি যে কিছু ছোট ছোট ক্যারেক্টারে আপনি অভিনয় করেছেন, যেখানে আপনার সহশিল্পী হিসেবে আরও অনেকে ছিল। আপনার কি কখনো মনে হয় যে আমার এই ছোট ক্যারেক্টারগুলো করা ঠিক হয়নি? আমার কোনো রিগ্রেট নাই, বিকজ আমার যেটা মনে হচ্ছে যে জাস্ট বিকজ ইন্ডাস্ট্রি সামহাউ কোনোভাবে সুযোগ আমাকে করে দিচ্ছে না, সো আমাকে থাকতে হবে ফিল্ডে। ওকে, বিকজ ইট ওয়াজ এ ম্যাটার, আমার এক্সিস্টেন্সের ব্যাপার ছিল। এখন হয়তোবা অনেক শিল্পী যাদের উপরে ভর করে ইন্ডাস্ট্রি চলেছে, তারাও চলার কথা ছিল, হ্যাঁ, বা চলার কথা ছিল, অনেকে নাই, দেশের বাইরে পাড়ি দিয়েছে, আরো 10 বছর ধরেই এই গতিটা চলছে। ইন দ্য মিন টাইম একটু একটু করে আমার পরিচিতি, আমার ব্যাপ্তিটা একটু একটু করে হচ্ছে, কারণ আমার স্টারডমটা তো আমি বুঝতে পারছি, হোক ছোট ছোট আকারে, বাট লোকে চিনছে, জানছে। তো আমি স্টিল ইন দ্য স্ক্রিন, আপনি টিভি খুললেই বললেন বিজ্ঞাপন দেখছেন। সো মেবি খুব স্লোলি, তো আমার কোনো রিগ্রেট নাই, বিকজ আমি না ধরে রাখলে আরো ওইরকম আরো 30টা শিল্পী আমাদের সমসাময়িক, 26 জন শিল্পী আমরা একসাথে আসছি, যার মধ্যে 3 জন বা 4 জন আমরা এখন কাজ করছি, বাকি সবাই আসলে বিভিন্ন পেশায় চলে গেছেন, দেশের বাইরে চলে গেছেন। আচ্ছা, এই ক্ষেত্রে গণমাধ্যমের উপরে কি কোনো ধরনের ক্ষোভ আছে যে আমাকে ভালো করে পোর্ট্রেট করে না, এরকম কি কোনো কিছু মনে হয়েছে যে অনেকে তিলকে তাল বানানোর, মানে আমি যে নিউজটা ডিজার্ভ করি এই নিউজটা করা হয় না, এরকম কি কখনো হয়েছে? সামটাইমস এটা হয়েছে যে গণমাধ্যমে করে নাই না, সেটা কি মানে আপনার জায়গা থেকে হয়েছে কিনা যে আমি আসলে গণমাধ্যমের সাথে মিশতে পারি না, এরকম কিছু? আমি অনেক চেষ্টা করেছি, সামহাউ আই ট্রাইড মাই লেভেল বেস্ট। আমরা জানি এখন ঘর যেটা হয়, আমার ঘরের পরিচালকরাই যদি কাজ ঠিক মতো না করে, বাইরের লোক কেন আমাকে সাপোর্ট করবে? দেয়ার ইজ নো পয়েন্ট। বাট অনেক ক্ষেত্রে অনেক ওইখানেও দেখেছি অনেক শিল্পী কিনে মাতামাতি করেছে,
বাট পারতপক্ষে ওই 2 থেকে 3 ছবিতে যেতে পারে নাই অনেক শিল্পী, বা আর খুঁজে পাই না স্ক্রিনে। আমরা কিন্তু এটাও শুনেছি যে আমান অনেক পরিচালক প্রযোজক তোমার মুখের উপরও বলছে যে আমানকে দিয়ে হবে না, ওকে দিয়ে হবে না, এরকম 90% পরিচালক বলেছে হবে না। আচ্ছা, সো আমি এগুলি ফেস করে ফেলছি। সো এখন 15-16 বছর পরে মনে হয় না সামহাও আমার আর এগুলি আমার উপরে আর বর্তায়। আমি লেটলি আই বিকেম এ প্রডিউসার এই 90% না শোনার পরে। আচ্ছা, এই ছোট ছোট রোল করে স্টার্টেড অ্যাজ এ প্রডিউসার, সেটাও হয়তো বা খুব কাছাকাছি সময় অভিষিক্ত হবে প্রযোজক হিসেবে, শিল্পী হিসাবে। সো আমার মনে হয় দিস আর দ্য থিংস র হইলেও প্রতিটা শিল্পী কোনো না কোনো সময় লাইফে ফেস করে, বা ইন্ডাস্ট্রিতে যারা খুব শক্ত অবস্থানে আছে, যারা এখনো আমাদের সাকিব ভাই বলেন 25 বছর, মান্না ভাইয়ের কথা বলেন এতটা সময়, প্রত্যেকের এই জার্নিগুলি ছিল। সো আই টেক ইট ভেরি পজিটিভলি, এবং হয়তো আমি পজিটিভ ভাবে চিন্তা করছি দেখি আর 90% লোক যাকে না করেছে, তো সাম্মান যার সব নাই হাই সব হারানো অলরেডি। সো আই হ্যাভ নাথিং টু লুজ অ্যাকচুয়ালি। না, এটা খুব ভালো। এছাড়াও আমরা যদি বলি কলকাতার দিকে তাকাই, আমরা যদি সুলতানের কথা বলি, ঝরা পালকের কথা বলি, এরকম ভালো ভালো কিছু কাজ কলকাতাতেও করেছে। তো মানে যেহেতু কাজের বড় একটা ব্যক্তি বা শুরুর জায়গাটা কলকাতাতেই আমি বলবো, তারপরে কি কখনো মনে হয়েছে যে আমি আসলে ওইখানে ভালো করতাম, এরকম কিছু কি? না, এখানে যেহেতু দুই দেশ, আমার পুরো পরিবার আমরা বাংলাদেশের ঢাকার ছেলে, তো আমার জন্য স্ট্রাগল ছিল কলকাতায় গিয়ে গিয়ে থাকাটা। তারপর আমি লাইফে অনেকটা সময় থেকেছি, 6টা ছবি কলকাতায় কাজ করেছি, 2টা হিন্দি বিজ্ঞাপনে কাজ করেছি। সো সময় লেগেছে, কারণ ওইখানেও তো একই অবস্থা, আরেক দেশের ছেলে, আমি নিজ দেশের ইন্ডাস্ট্রিতে এন্ট্রি পাই না। সো ইট ওয়াজ কোয়াইট টাফ। আমি 16 বার ফ্লাই করছি বিফোর আই স্টার্টেড মাই ফার্স্ট মুভি। 16 বার গিয়েছি। কোন সিনেমাটা এটা? এটা ছিল সুলতান না, ছিল সেটা হচ্ছে ঝরা পালক। ঝরা পালক, এবং ওইটা স্টার্ট করার আগে আমি এরপর আরেকটা ছবি কাজ করি, কিয়া অ্যান্ড কসমস, স্বস্তিকার সাথে, একই প্রোডাকশন হাউস থেকে, পাওয়ান কানোরিয়ার প্রোডাকশন থেকে। সো ওইখানে এতটা সময় লেগেছে আমার প্রথম ছবির যখন শুরু করি আর কি। তো ডেডিকেশনটা অন্য লেভেলে ছিল, যে 16 বার আসলে যাওয়া আসা। হ্যাঁ, 16 বার একটা কাজের জন্য হচ্ছে না, আমি আলাপ হচ্ছে অনেকটা। একটা ঋতুপর্ণার সাথে একটা ছবি একদম ফাইনালাইজের দিকে গিয়ে দেন হয় নাই, দেন সেটা আলটিমেটলি ছবি স্টার্ট করলাম আমি। বাট আমি যেহেতু অনুপস্থিত থাকি, কারণ না থাকলে হয় কি, আপনি একটা ইন্ডাস্ট্রি রেগুলার না থাকলে আপনি কাজ করতে পারবেন না। এখানেও আমার অনেক কাজ ছিল, আলহামদুলিল্লাহ বিজ্ঞাপনে তো অনেকটা রান ডাউন এখানেও করেছি আমি। তো সামহাও কোভিড পরবর্তী আমি আর ওই কানেকশনটা ধরে রাখতে পারিনি, ওকে, ভিসা জটিলতায় বা বিভিন্ন কারণে। সো আমি আবার দেশের ছেলে দেশেই ফিরতে হলো আমার। তো এখানেও কাজ চলছে আমার, যেহেতু আমি সব মাধ্যমে কাজ করি, আমি বিজ্ঞাপন চিত্রে কাজ করি, ওটিটি প্ল্যাটফর্মে কাজ শুরু করেছি ইতিমধ্যে। একটা সিরিয়াল নাটকের কাজ করেছি গ্লোবাল টিভির জন্য, যেটা অন এয়ারের জন্য আছে, আনারকলি, ইস্মাতারা শান্তির ডিরেকশনে। ওইটা 60 পর্ব অলরেডি রেডি, যে কোনো সময় অন এয়ার হবে। তো আমার এখানেও ব্যস্ততা ছিল, স্টিল আমি করছি। এই কথার রেশ ধরে আমি একটা কথা বলি, মানে আমাদের যেটা এই সময়ে অনেক তারকাই যে কথাটা কিছুক্ষণ আগে আমরা বললাম, যে সিনেমার অবস্থা ভালো নয় বিধে বিভিন্ন ধরনের প্রফেশনে সুইচ করছে। তুমি তো নিজে ব্যক্তিগতভাবে একজন আইনজীবী, তোমার একটা ভালো পজিশন আছে, একদম স্বশিক্ষিত আসলে। তো যারা এই কাজের অভাবে বিভিন্ন প্রফেশনে মানে শিফট করছে অনেক তারকারা, এই বিষয়টা নিয়ে আসলে কি বলবে তুমি? এইটা কোনোভাবেই আমি পজিটিভলি বলবো না, কারণ একটা শিল্পী শুরু অনেক কষ্টে শিল্পী হয়, এবং একটা পরিচালক বলেন, প্রযোজক বলেন, অনেক সময় নিয়ে হয়, অনেক অনেক চড়াই উঠতে পেরিয়ে তারপর একটা জায়গায় আসে। তো চট করে নিজের পেশা রেখে আপনাকে ভিটে বাড়ি থেকে বের করে দিলাম আমি চট করে, এটা তো সেরকম হইলো, আমি যেটা করি সেটা থেকে আমি করতে পারছি না। তো এইটা কালেকটিভলি, মানে কম্বাইনলি এই ব্যর্থতাটা সবার, কিছুটা আমাদের প্রযোজকদের, পরিচালকদের, দূরদর্শিতার অভাব, যুগের সাথে তাল মিলানো কন্টেন্টের একটা ব্যাপার, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব, বিভিন্ন দেশে সাবসিডাইজ করে মুভিকে, চলচ্চিত্রকে, এইটা করে ওঠে নাই, সেইটা একটা অভাব একটা আছে। এবং যারা নীতি নির্ধারক, তাদেরও নীতিগত অনেক ভুল আছে, সেগুলো আমি নাই ডিসকাস করি।
বাট এটা ঠিক করতে হলো সবাইকে একসাথে ঠিক আসলে এটা আমিও বিশ্বাস করি যে আসলে খুব কষ্টের যে একটা প্রফেশন যেটা আসলে আমার আত্মস্থের জায়গা, যেটা আমার আসলে ক্ষুধা, এই ক্ষুধার জায়গা থেকে যখন আমার পেটের ক্ষুধার তাড়নায় আসলে অন্য প্রফেশনে যাইতে হয়, এটা আসলে আমাদের জন্য অনেকটা। আর আমি এখন লোকে চিনি জানে আমাকে, আমি এখন স্ক্রিনেই নাই, এইটা যে কত পীড়াদায়ক। এত বছর করার পরে হঠাৎ আমি নাই, এটা আমার সহশিল্পী যারা এখন কাজ করছে না, দেশেও নাই বা অন্য প্রফেশনে ইতিমধ্যে আছে, অনেকে গ্রামের বাড়ি গিয়ে সেটেল হয়ে গেছে আমার সাথে, যাদের দেশের বাইরে চলে গেছে আমার সাথে, যারা বড় বড় ছবি করেছে যেগুলি ড্রিম করতাম আমরা, ওই শিল্পীগুলি নাই। তো ওই চ্যাটটা আমি তো ওই বড় জায়গার সুযোগই পাই নাই, তাই আমার এতটা পীড়া। আর যারা বড় জায়গার সুযোগ হওয়ার পর এখনো নাই স্ক্রিনে, ওইটা আরো অনেকটা কষ্ট দেয়। আমরা এটা নিয়ে কথা বলবো, একটা ছোট্ট বিরতি নিচ্ছে। আর একটা দর্শক নিয়ে নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতি, কোথাও যাবেন না, ফিরছে অল্প কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আমাদের সঙ্গে আছেন আমান রেজা। আমান, আমরা যেহেতু আজকে সিনেমাটা রিলিজ হলো, যেহেতু আজকে ভালোবাসা দিবস, আমরা একটা ছোট র্যাপিড ফায়ার সেশন খেলবো। ওকে, সত্য জবাব দিতে হবে কিন্তু। শিওর, দেখি কতটা। ওকে, আমাদের প্রথম প্রেম 2001 আই গেস। ওকে, এটা কি ভাবির সাথে না অন্য কেউ? না, স্কুল লাইফের প্রেম। ওকে, প্রথম ফুল দেয়া সেটাও 2002। ওকে, তাহলে মানে আবার চেঞ্জ হয়েছে গার্লফ্রেন্ড, বোঝা গেছে। না, গার্লফ্রেন্ড একজনই ছিল। গার্লফ্রেন্ড একজনই ছিল। আচ্ছা, ওকে, প্রথম প্রেমের প্রস্তাব দেওয়া বা পাওয়া কোনটা হয়েছে? আই থিংক দেয়াই ছিল। ওকে, ভালোবাসা দিবস বুঝার পর প্রথম ভালোবাসা দিবস কার সাথে পালন করা হয়? ওয়াইফের সাথে। ওকে, অভিনেতা না আইনজীবী, কোন পরিচয়টা দিতে সবচেয়ে বেশি ভালো লাগে? দুটোই। ওকে, টাকা, ক্রেডিট কার্ড ছাড়া আমাদের মানিব্যাগে আর কি রাখা আছে? ভিজিটিং কার্ড, আইডি কার্ড, আমার মেয়ের ছবি। ওকে, লাইফে নেওয়া সবচেয়ে ভুল সিদ্ধান্ত কোনটা? লাইফে নেওয়া সবচেয়ে আই ডিডন্ট শিফট, আমি নাটকে শিফট করি নাই। পুরনো কোন বান্ধবীকে এখনো মিস করে? নাম বলতে পারছি না। ওকে, একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন, 10টা কমলা 6 জনের মধ্যে কিভাবে ভাগ করে দিবেন? 10টা কমলা 6 জনের মধ্যে কিভাবে ভাগ করে দিবেন? দুইটা করে হলে তো 10টা হয়, 5 জনের। 6টা কমলা, একটা আমি খাবো, বাকিগুলি। আচ্ছা, এটা সঠিক উত্তর হচ্ছে 10টা কমলাকে প্রথমে 30টা ভাগ করতে হবে, তারপর 5টা করে ভাগ করে দিতে হবে। ওকে, আমান, রাগ করলে কি করেন? আমি আসলে খুব একটা রাগ ওরিয়েন্টেড লোক না। আচ্ছা, বাট রাগ করলে আমি এড়াই যাই। ওকে, আমার কোন জিনিসটাকে সবচেয়ে বেশি ভয় পাই? আই থিংক হিংস্র মানুষ বা মানুষের খারাপ দিকটাকে আমি খুবই ভয় পাই, অন্য পশু পাখি কেন। আচ্ছা, ওকে, অনেকেই বলেন যে আমানের ভয়েসটা সিনেমেটিক না, এটা আসলে কতটুকু সত্য, কতটুকু মিথ্যা? তাইলে রানী মুখার্জির ভয়েসের কথা কি বলবো, পুরোটাই মিথ্যা। ওকে, নতুনদের মধ্যে কার অভিনয় দেখে সবচেয়ে বেশি জেলাস হয়? নতুন একদম মানে আমার পরবর্তী নতুনদের মধ্যে হতে পারে এইরকম তো কাউকে আমি পাইনি খুঁজে। ওকে, রোমান্টিক ওয়েদারে মানে কাকে নিয়ে লং ড্রাইভে যেতে পছন্দ করে? অবভিয়াসলি পার্টনারকে। ওকে, ভাবির সাথে প্রথম পরিচয় হয়েছে কি বেলি রোডে? বেলি রোডে। হ্যাঁ, প্রস্তাবটা কে দিয়েছিল? প্রস্তাব ফ্যামিলি প্রস্তাব ছিল, আমার জাস্ট পরিচয় ছিল। আচ্ছা, মানে ফ্যামিলি প্রস্তাবটা, ভাবি তো আমি যতটুকু জানি ডেন্টিস্ট, ডক্টর ছিল, দেখা হয়েছিল আসলে কিভাবে? বেলি রোডে একটা পাসিং বাইতে পরিচয় হয়েছিল। প্রথম দেখাতে প্রেম এরকম কিছু? অনেকটা। তারপর কন্টিনিউটা কিভাবে হইলো? ও তার ভাবি ছিল, আমি সামহাও পরিচয় হয়, হওয়ার পর একদিন বাসায় আসে, দেন আমার বাবা দেখেন, তারপর ফ্যামিলিগত হয়। ওকে, তো এমন হয়েছে আমাদের তো ওই সময়টা আকাশচুম্বী, আমার নতুন কাজ করতেছে, অনেক কাজ করছে, বিজ্ঞাপনে কাজ করতেছে, তো সেই ক্ষেত্রে কি ভাবি কি প্রথম দিকে কোনো জেলাস ফিল করতো কিনা যে ওর সাথে? না, এরকম কোনো ঝামেলা ছিল না। আমি জানতাম যে ভাবির সাথে আপনি টাঙ্কি মারতেন, যে ভাবিকে সবসময় আপনি ফোন দিতেন, ফোন দিয়ে জিজ্ঞেস করতেন আপনার এই অসুখ হয়েছে, এই অসুখ হয়েছে, এভাবে নাকি ওর সাথে টাঙ্কি মারতেন? গল্পটা একটু ছোট্ট করে বলে আমরা শেষ করবো। এরকম কিছু না, ওই যে কোনো
মেডিকেল ওরিয়েন্টেড যে কোনো প্রশ্ন ওষুধ টষুধ আসলে, বা আমি যেহেতু অ্যাজমা পেশেন্ট, এগুলি কথা হইতো। বাট দাঁত নিয়ে নাকি বেশি প্রশ্ন করতে? হ্যাঁ, দাঁতের প্রশ্ন ছিল। আমি দাঁত সাফারার, বাট আমার দাঁতের খুব ক্লোজ ফ্রেন্ড আছে ডক্টর রাজীব বলে, একটা আমার খুব ক্লোজ বন্ধু ছোটবেলা, সাইফুল আজিজ, ওর কাছে যাওয়া হয় বেশি। বা তারপর তাকে জিজ্ঞেস করতাম। আমরা তখনই বুঝেছিলাম যে আসলে দাঁতের পেশেন্ট, উনি তো আসলে দাঁতের ডাক্তার না, তারপর ওনার সাথে কন্টিনিউ করা হয়েছিল। আমরা চাই যে আসলে এই কাপলটা, এই জুটিটা আসলে অনেকটা সময় বিলং করুক, কারণ আমাদের এই সমসাময়িক সময়ে আমরা অনেক অস্থিরতা দেখেছি। ভালোবাসা দিবসে যদি ভাবিকে ছোট্ট করে একটু বলার কিছু থাকে, আর সিনেমা নিয়ে যদি কিছু বলার থাকে। ময়না চলচ্চিত্রটা আপনারা দেখেন। আর আমি বলবো, আমার ভালোবাসার মানুষের জন্য না, প্রতিজন মানুষকে, প্রতিটা মানুষ তার নিজের ভালোবাসার মানুষকে, আপনজনকে শত রূপে শতভাবে ভালোবাসুক। অনেক অনেক ধন্যবাদ আমান। আপনাকে। দর্শক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামী অনুষ্ঠানে ফিরে আসবো নিশ্চয়ই অন্য কোনো তারকাকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।